আগামী দিনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। আসুন আমরা সবাই মিলে ইউনাইটেড অফ নাজিরপুর অ্যাসোসিয়েশনের সফলতার শিখরে পৌঁছে দেই। সবার প্রতি শুভকামনা, আন্তরিক ভালোবাসা ও ৪ নং ওয়ার্ড ঢাকাবাসী একতাই শক্তি। সবাইকে ধন্যবাদ। আমি তালুকদার ওয়াহিদুজ্জামান আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুটি খাও না কেন? কত সুন্দর রুটি দিচ্ছে তোমার, দেখছি বললাই খামো।
কিছু না। আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ছোট ছোট যে ভাতিজা আছে বা ভাই আছে তার মাথা থেকে এই পশ্চিম নাজিরপুর 4 নম্বর ওয়ার্ডের যে আমরা ঢাকাবাসী আছি এরা যে মিলিত হব এবং একটা প্রশাসন নেব, তাদের সবাইকে আমার অন্তঃস্থলে তাদের ধন্যবাদ জানাই। এবং এখানে আমার নাম মোহাম্মদ ফখরুল আলম, ডাক্তার মাহবুব। এখানে ম্যাক্সিমাম মনে হয় 90% লোক আমার চিনি, আমিও আর চিনি। এই যে আমাকে যে প্রতিষ্ঠিত করা হয়েছে এই সংগঠন কারো বাড়ির না, কারো সামাজিক না। এই সংগঠনের নাম 4 নম্বর ওয়ার্ডবাসী, নাজিরপুর 4 নম্বর ওয়ার্ডবাসী। এখানে আমাদের আরো মুরব্বী আছে নাজিরপুর 4 নম্বর ওয়ার্ড। এখানে আমার কাকি বলছে যে আমরা নাজিরপুর ইউনিয়নের ভিতরে গেল রাজধানী, এবং এই নাজিরপুর 4 নম্বর ওয়ার্ডের ভিতরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যে সরাসরি আছে উচ্চপদে সরাসরি আছে ইনশাল্লাহ। এবং এই সংগঠনের মাধ্যমে আস্তে আস্তে তাদেরকেও আমাদের সম্পৃক্ত করতে হবে। এবং আজকে যে সবচেয়ে সুন্দর লাগছে যে নাজিরপুরের যে স্বপ্নদেশটা আমার সৈন্য স্যার, তার যে আজকে তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো, তাকে যে আজকে দেওয়া হলো, এই থেকে শুরু হোক। নাজিরপুরের যত এখন পর্যন্ত তারা বয়স্ক আছেন, যুবক আছেন, তাদেরকেও আমরা যেন মূল্যায়ন করতে পারি। এবং ভবিষ্যতে আমাদের এই সংগঠনের মাধ্যমে নাজিরপুরকে শুধু নাজিরপুর 4 নম্বর না, নাজিরপুর ইউনিয়নকে যেন আমরা এবং মুলাদি উপজেলাকে যেন আমরা উত্তরোত্তর দেখাই দিতে পারি যে না আমরা এখানে সব কাজে সম্পৃক্ত আছি। এবং আমরা যেন আমরা আগে দেখছি আমার এখানে ভাই আছে তার দেখছি দেশে মুলাদিবাসী ঢাকার মুলাদিবাসী সংগঠনের সঙ্গে জড়িত। এবং এই তো করছে এখন এই সমস্ত ছোট ভাই এবং বাচ্চারা এই 4 নম্বর ওয়ার্ডের এটা আগাই আসছেন, এই জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এইটা উত্তরোত্তর ছিল এবং আমরা কারো রাজনীতি মুক্ত থেকে, কারো পারিবারিক দ্বন্দ্ব থেকে মুক্ত থেকে আমরা এই সংগঠনকে আগাই নেব। ভবিষ্যতের উত্তরোত্তর সৃষ্টি কামনা করি। আল্লাহ হাফেজ। আমাদের সমাজ অধিকারী জনপ্রিয় বক্তৃতা শহীদুল্লাহ তাকে প্রধান বক্তৃতার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। নাজিরপুর আমি আগে বলে দিচ্ছি, আমি আসলে আমার শারীরিকভাবে একবার ঠান্ডা রোগে আমি আক্রান্ত, যার কণ্ঠস্বরটা আমি ওইভাবে আপনার উপস্থাপন করতে পারবো না। আপনার শরীর আপনার আলহামদুলিল্লাহ আমি প্রথমে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে এমনি একটি সুন্দর অনুষ্ঠানে আজকে আমাকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি এই তরুণ প্রজন্মকে বিশেষ করে আমার একটা কথা মনে পড়ে যায়, লালন শাহ গিয়েছেন যে লালন মারে জলপ্রিয়া শাহ থাকে থাকতে নদী মেঘনা, কিন্তু আমরা যখন সমিতি করি সারা ইউনিয়ন খুঁজে লোক পাই না, কিন্তু আমার ওয়ার্ডের ভিতরে এতগুলো লোক, এত কারণের জোয়ার, এটা হয়েছে এটা আমার ব্যর্থতা। আমরা এই প্রজন্মের সাথে আমাদের দূরত্ব, এই প্রজন্মের সাথে এই যে গ্যাপের কারণে ঘরের দিক থেকে এই গ্যাপের কারণে আমাদের সাথে আলাদা চলাফেরা আমাদের ওই বয়সের কারণে হোক দূরত্ব হয়ে গেছে, যার জন্য এই তরুণদেরকে আমি খুঁজে পাইনি। আমাদের সংগঠন করেছি মুজাহিদ সমিতি, পঞ্চম ইউনিয়ন, নাজিরপুর সমিতি, বিভিন্ন সংগঠন থেকে শুরু করেছি, কিন্তু ঘরের ভিতরে যত প্রতিভা, আমার ঘরের ভিতরে এত সুসন্তান জমে আছে, তার সন্তান দিতে পারি না। এই জন্য নিজের ব্যর্থতা সৃষ্টি করেছি। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আমি কোন থেকে শুরু করবো? আমি প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি অন্তঃস্থল থেকে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পরম শ্রদ্ধ শিক্ষাগুরু, যে আমার আপন ভাত ভাই মহিউদ্দিন মাস্টার সাহেব,
তাকে কোনদিন ভাই বোন রাখতে পারিনি। কেন জানো? জন্মের পর থেকে সে শিক্ষা করুক কেমন তার ভাই বোন রাখবো। এবার কি আমি সংক্ষেপ বলবো, শেষ বিদায়টা পর্যন্ত তার ধমক খেতে হয়েছে। আমার শেষ বিদায়টা ধমক খেতে হয়েছে একটি ইসলামিক বিষয় নিয়ে। তার মসজিদে এসে খতম তারাবি পড়বে, তার চোখে লাল মুখে লালা পাই ফেলতেছে। আগে ভাই আপনার চোখের অবস্থা বলো শহীদ, আপনি একজন হাফেজ পাইছে আর একজন হাফেজ পাইনি, এই নিয়ে আমি টেনশন আছে। তো আমি বলছি ভাইয়া বা স্যার আপনি কাজ করেন, এবছর এই খতম তারাবি বাদ দেন, ছুটি হয় না। আর একদিকে তার একটা ঝামেলা, তখন সেন্টিভ হয়ে গেছে আমি কিন্তু টাকা চাই। এ কথা বলা গেল। এই যে তার শেষের দিকে ধর্মের প্রতি এমন আসক্ত, এমনি ভাবে তার কাছে মনোবল, আল্লাহ তাকে জান্নাতের ভিতরে নসিব করুন। তোমরা তার জন্য শোক সভা করেছে এবং তার জন্য দোয়া করেছে। তোমাদের জন্য তোমার আমাদের পক্ষ থেকে আমি তার ভাই হিসেবে তোমাদের কাছে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন তোমাদের সমিতি সম্বন্ধে আমি আমাকে এখানে তোমার আহ্বান করেছে থাকার জন্য বলছে, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। সাথে সাথে আজকে আমার প্রোগ্রাম ছিল, আমার একটা সমিতি আছে তোমার নাজিরপুর ইউনিয়ন ব্রিজের সমিতি, যেহেতু নাজিরপুরের ব্রিজের প্রথম আমরা আমাদের এখানে অনেক আছে, অনেক শেয়ার ছিল, অনেকে থাকতে পারিনি। আমরা একটা জমি কিনেছি, সেই জমিটা আমাদের আজকে একবার সম্পূর্ণ হলো বাউন্ডারি করে জমি রেজিস্টার হয়ে গেছে, জমি নামজারি হয়ে গেছে, খাতা হয়ে গেছে। এখন ছিল আমাদের বাউন্ডারি করে, সেই বাউন্ডারি আজকে বুঝে দেওয়ার কথা, বাউন্ডারি হয়ে গেছে। তো আমাদের প্রোগ্রামটা আজকে একটু ক্যান্সেল করেছি, এখানে দুটো প্রোগ্রাম করা সম্ভব নয়। তারপর একটু দেখে গেছে জমি থেকে। তোমরা সমিতি যাচ্ছ, সমিতি মানে কি একটা অত্যন্ত প্রয়াস। 5 জন মিলে একা যে সম্ভব হয় না, 5 জন 7 জন 10 জন 100 জন মিলে ওই কাজটা সহজ। এটা হচ্ছে সমিতি। একাত্তর বছরে মনের কথা আদান প্রদান করা, শেয়ার করা, এটা হলো সমিতি। সমিতি তো একটা আধ্যাত্মিক কথা, এখন অ্যাসোসিয়েশন করতে পারে, এটাকে বিভিন্ন রকম নাম দেওয়া যায়, কিন্তু মূলত সব কিন্তু মিললে সংগঠন ওরা বৈষম্যহীন, ওরা রাজনীতির বিষয়ে রাজনীতি করবে না, ওরা থাকবে রাজনীতির বাইরে। আর যারা রাজনীতি করবে তারা অন্যান্য সংগঠন আছে, সেখানে থেকে তারা বিভিন্ন রকম মন্ত্রী হইতে পারে, মিনিস্টার হইতে পারে, তাদের সমস্যা নাই। কিন্তু এখানে যারা থাকবে তারা সময় দেবে, আস্তে পিস্তে লেগে থাকবে। এবং এখানে নাজিরপুরে আজকে অনেকটা উন্নয়নের শিখরে উঠে গিয়েছে, বিভিন্ন জনের উন্নয়ন করেছে। আপনারা এই উন্নয়নটাকে কলেজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট এগুলো তো ধরে রাখবেন আপনারা। এই পরবর্তী প্রজন্ম এটাকে লালন করবে, সেই দিক নির্দেশ করে আপনাদেরকে দিচ্ছি যে আপনারা যেন এই পরের প্রজন্মের এই লক্ষ্য নাজিরপুরের উন্নয়ন এটাকে ধরে রাখতে পারেন। এটা হবে আপনাদের উপরে। আচ্ছা, একটা ঘটনা বলি, আমার আত্মসমর্থনের মধ্যে কোনো সমস্যা নাই। আমি থাকতাম ঘুষের চরে, কিন্তু আমরা শুনতাম সব সময় যে নাজিরপুর ওখানে সবকিছু, ওখানে যারা থাকে তারা খুব শিক্ষিত, তারা খুব জানেওয়ালা। আমরা তো চরের ভিতরে থাকি, রাস্তাঘাটে থাকি, আমাদের কোনো এই নাই। কিন্তু সেখানে যেখানে যারা শিক্ষিত, যারা রাজধানীর কাছে থাকে, তাদের কিন্তু ভয়ও আছে, তারা কিন্তু হিরেও খাইতে পারে। এবং তাকে আমি সরকারি ব্যাংক একটা গ্রামের উন্নয়নের জন্য, একটা ইউনিয়নের উন্নয়নের জন্য অন্য কিছু যে আছে তা তো লাগে, কিন্তু একটা সরকারি ব্যাংক এটা অত্যন্ত জরুরি ছিল। সেই কাজটা আমি করেছি আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়। কিন্তু এই ব্যাংক আবার নিলামও যেতে পারে যদি আপনারা এখানে যোগাযোগ না করেন, সহযোগিতা না করেন, এদিকে যদি না টাকান। আমি শুধু একটা ভবন করে দিয়েছি ওখানে, আর আমি কিছুই করতে পারি না। বাকিটা আপনাদের। এখন আপনারা যদি এখানে ভালো করেন, এটা যদি উপশাখা আছে, এটাকে যদি শাখায় রূপান্তরিত করতে পারেন, সেটা হলে আপনাদের কাছে, আমার কাছে কিছুই না। এখানে যারা আছে আপনাদের সাথে ম্যানেজার আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ম্যানেজার সাহেব যোগাযোগ করবে, আপনারা টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। এটা সরকারি ব্যাংক, এটাকে কোনো লসের চিন্তা নাই।
কোনো পাড়াই দেওয়ার চিন্তা নাই। এজেন্ট ব্যাংকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে কোনো লাভ হবে না, এটা যে কোনো সময় মেনে দিতে পারে। সুতরাং সরকারি ব্যাংকে আপনারা এই অ্যাকাউন্ট রাখবেন, এটা আমার বিশ্বাস এবং আপনাদের দাবি, আমাদের দাবি, আপনাদের সবাই এটাকে জন্য শাখায় বিবর্তন করতে পারি। আমাদের আসলে এই কে যেন আমাকে মানে এই গ্রুপে যোগাযোগ করতে যাই না, হঠাৎ করে দেখি আমি একটা এই গ্রুপে আসছি। এই 7টা ওয়ার্ডের মধ্যে 4 নং ওয়ার্ডে আমরা, তো এই 4 নং ওয়ার্ডকে নিয়ে আমি বিগত দিনে দেখছি কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো চিন্তা নেই যে আমাদের 4 নং ওয়ার্ডে কোনো দুস্থ, কোনো অসহায়, কোনো শারীরিক প্রতিবন্ধী বা অন্য কোনো ক্ষেত্রে যারা অবহেলিত আছে কিনা, এটা নিয়ে আসলে ভাবার কেউ নেই। আমাদের শ্রদ্ধেয় কাকা যারা বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বলেছেন যে মুলাদিতে অনেক রকম সংগঠন হয়েছে, মুলাদি সংগঠন, দিগ্বিজয় সংগঠন, কিন্তু তারা কখনো এই দিকটা মনে হয় ভাবে না। ব্যক্তিগত আমি বলবো, তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি চাচ্ছি, আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য, সাহস সবকিছু নিয়ে এই 4 নং ওয়ার্ডকে একটি সুপরিকল্পিত ওয়ার্ড করে তুলবো আমরা। এটা আপনারা সবাই মনে করে একমত দিবেন, কারণ 4 নং ওয়ার্ড নিয়ে ভাবার কেউ ছিল না। এখন আমরা আপনাদের দিক নির্দেশনা দিবেন। আমি আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলীদেরকে বলতেছি, আপনারা দয়া করে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা আপনাদের দিক নির্দেশনার সামনে এগিয়ে যাব। সংগঠনটি আপনাদের, সংগঠনটি নাজিরপুরের, কিন্তু 4 নম্বর নিয়ে একটু ভাববেন দয়া করে। আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আবার আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লক্ষ্য করছেন আপনাদের কাছে একটা উপঢৌকন পাঠানো হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া চলা যায় না। সবাই ভাই, সামগ্রীদের অনার, আপনি 1 মিনিটের মধ্যে আপনার অনুভূতি প্রকাশ করেন এবং আমাদের সমিতির পক্ষ থেকে আপনার অসংখ্য ধন্যবাদ। বড় ভাইরা আমাকে বলছে যে এরকম একটা উদ্যোগ আমরা নিচ্ছি। আমি বড় ভাই এবং মুরব্বীদের সাথে আছি, সবাই দোয়া করবেন। এখানে মুরব্বীরা যারা আছে সবাই সুন্দর পরামর্শ দিয়ে আমাদের এগিয়ে নেবেন, এটাই আমাদের আশা। অনেক বড়, মাত্র একদিন সময় দিচ্ছি, মানে ভালোভাবে একটা হতে পারে সময় হবে। আমরা আসলে ছোট্ট একটা প্রোগ্রাম দিচ্ছি, হ্যাঁ, একটা হাততালি দাও, সবাই একটা জোরে হাততালি দাও। তাহলে সহজের মতো আমরা আরো সবাইকে পাশে চাই। ধর্মীয় শিক্ষা নেবেন না, প্লিজ দয়া করে। সরকারি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন যারা মাসুম আকন। আমরা মনে হইতেছে যে ঢাকায় যায়। আমরা আজকে আছি নাজিরপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডে। 4 নং ওয়ার্ডকেই আজকে আমরা ঢাকায় উপস্থিত করেছি। এই সংগঠন শুরু হয়েছে, আশা করি আমরা বিগত ঢাকায় যারা সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন দল ও মতের প্রার্থীকে রাখতে পারি, বা যখন কথাটা নাজিরপুর চলে আসে, এই নাজিরপুরের আমরা সবাই আমাদের, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকি। যখন আমরা কোথাও শুনি, ব্যক্তিগতভাবে আমি যখন শুনি যে কোথাও নাজিরপুর নিয়ে একটা মিলন মেলা হচ্ছে বা এক জায়গায় বসা হচ্ছে, তখন আমার মন কাঁদে, প্রাণ কাঁদে, একটু যাবো, সবার সাথে দেখা হবে। এই যে একটা আনন্দ, আমার মনে হয় যে এই আনন্দটা এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তাই নাজিরপুর ইউনাইটেড অফ নাজিরপুর অ্যাসোসিয়েশন, এইটার সাথে একদম প্রথম থেকে আমরা আলোচনায় ছিলাম বা সবার সাথে আলোচনা করে একটা সুন্দর সংগঠনের নাম রাখা হয়েছে এবং এটা অনেক দূর এগিয়ে যাবে। নাজিরপুরবাসী ওয়ার্ড থেকে শুরু করে একসময় আরো বড় পরিসরে যারা এই সংগঠনের দায়িত্বে আছেন তারা করবেন এবং এই সংগঠনটা নাজিরপুরবাসী উপকৃত হবে। একটা মিলন মেলায় প্রথম থেকে হয়েছে, ভবিষ্যতে আরো বড় বড় অনুষ্ঠান করা হবে। সকলের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় এই সংগঠন বেঁচে থাকুক সারাটা জীবন, এই শুভকামনা করে। এবং 4 নং ওয়ার্ডে আমার প্রত্যেকটা মানুষের
প্রাণীর সংগঠন। এই সংগঠনকে দীর্ঘজীবী করার জন্য যার পক্ষ থেকে যা করা দরকার আপনারা সবাই করবেন ইনশাল্লাহ। আমি এই সংগঠনের সাথে আছি এবং থাকবো, এবং এই সংগঠনের জন্য দোয়া করি যেন এই সংগঠন নাজিরপুরের প্রাণের সংগঠন হিসাবেই তাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ইউনাইটেড অফ নাজিরপুরের অ্যাসোসিয়েশনের শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমার নাজিরপুর আমরা এখন বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের নাজিরপুর এটা আমার কাছে জানি কেমন মনে হয়। আমরা সকলে যাতে আজকে থেকে বলি আমার নাজিরপুর, আমার নাজিরপুর মানে দেখবেন যে ইন্ডিয়ার কথা একটু বলি, সবাই ইন্ডিয়াতে জিজ্ঞেস করবেন ইন্ডিয়া যদি এখানে আসে বলতে ভাই আপনার দেশ কই, মেরা ইন্ডিয়া, তারা বলে আমার ইন্ডিয়া না আমার বাংলাদেশ। এভাবে আমি এখন থেকে বলতে চাই তা আমার নাজিরপুর। তা আমরা সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আমরা এই বিষয়ে এখন সবকিছু বক্তব্য দিতে ইউনাইটেড অফ নাজিরপুর অ্যাসোসিয়েশন আজকে যে মিলন মেলা পিছনে দাঁড়াই তো একটা ছবি এখানে করে এক ছবি তুলবেন ভাই, তুলবেন পাঁচটা পর সময় আছে। আমাদের আজকে যে মিলন মেলা হয়েছে এমনি পিছে দাঁড়াই ইউনাইটেড অফ আচ্ছা তো যা ভাই যা তো সবাই মন রক্ষা কর ভাই, বড় ভাই আমার এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আমি শুধু একটা সংক্ষেপে একটা দিক নির্দেশনামূলক কথা বলবো। আজকে যেই আমাদের যে ঢাকাতে ঢাকাস্থ ইউনাইটেড অফ নাজিরপুর অ্যাসোসিয়েশনের যে মিলন মেলাটা হয়েছে, এটা আত্মপ্রকাশ ঘটেছে। এটা আমরা চাই বিগত দিনে যেমন নেক্সট এই যে কোরবানির এটা আছে ঈদুল আজহারের উপলক্ষে আমরা সকলে সেমভাবে আমরা নাজিরপুরে একটা আত্মপ্রকাশ ঘটাই যে আমরা এরকম একটা সামাজিক একটা সংগঠন করতে পারছি, সেটা ঢাকাতে করছি। এটা আমরা নাজিরপুরে একটা আত্মপ্রকাশ করব। তার সাথে আমি যতটুকু জানি এবং আপনারা জানেন যে এই সংগঠনটা আমাদের কোনো লাভজনক সংগঠন না, এটা সামাজিক উন্নয়নমূলক সংগঠন। এই সামাজিক উন্নয়নমূলক সংগঠন শুধু নাজিরপুর ৪ নম্বর ওয়ার্ড না, যদি আমরা আত্মপ্রকাশ করতে পারি, সেইভাবে আত্মপ্রকাশ করতে পারি, তাহলে অবশ্যই প্রত্যেক ওয়ার্ডে নাজিরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডেই সবাই আগ্রহ প্রকাশ করবে যে এরকম সংগঠন নাজিরপুর ইউনাইটেড অফ নাজিরপুরের মতো এরকম আমরাও সংগঠন করি। ভাই একটা দিন তো একটা ইউনাইটেড অফ নাজিরপুর অ্যাসোসিয়েশনের সকলের যত সদস্য আছেন আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে যে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ব্যক্তিগত অভিমত শেষ করছি। খোদা হাফেজ। নাজিরপুর ইউনাইটেড অ্যাসোসিয়েশনের আমার সম্মানিত বড় ভাইরা ও আমার বন্ধুরা, আমার ছোট ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যা স্মরণ করে দিয়েছেন যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিন যাকারি ওয়া উনসা, একজন নর এবং নারী থেকে, মানে আদম হাওয়া থেকে, এবং আমাদেরকে কি করেছেন আলনাকুম শুবা অকবা ইলা, আমাদেরকে গোত্র এবং বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করেছেন। এর উদ্দেশ্যটা হলো লি তারাফু, যেন আমরা পরস্পরকে চিনতে পারি। কিন্তু এটা তোমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সেই সম্মানিত যে আল্লাহকে ভয় করে, যার আল্লাহর ভয় আছে তিনিই আসল সম্মানিত ব্যক্তি। ঠিক আছে। এখন আমি নাজিরপুরে আসলে আমি নিজেও সমিতি করছিলাম 2013 সালে, আলোর ভুবন সমবায় সমিতি। এখানে অনেক সদস্য আছেন, মোটামুটি এটার সদস্য সংখ্যা ছিল 100, এবং এরপরে আরও সমিতি হয়েছে। ঠিক আছে। এক্ষেত্রে যে সমস্যাগুলো হয়, যেই সমিতিতে চাঁদা নেওয়া হয়, যেমন আমরা 500 টাকা করে চাঁদা নিতাম, এখন যার 50,000 টাকা জমা হয়েছে তখন তার টাকা তুলে নেওয়ার একটা প্রবণতা থাকে, যেন আমার একটা অ্যামাউন্ট হয়েছে, এটা আমি এখানে রাখবো কেন।
এখন সে টাকা তুলে নিলে তাহলে কি হয়, আমরা ইনভেস্ট করা যাচ্ছে না, মানে আপনি কোথাও বিনিয়োগ করবেন, যেহেতু টাকাটা সে তুলে নিবে তা আপনি কোন ভরসা বিনিয়োগ করবেন, বিনিয়োগ করা যায় না। এক্ষেত্রে সমিতি একটা পর্যায়ে ভেঙে যায়, মানে 5-7 বছর পরে ভাঙার প্রবণতা তৈরি হয়। দেখা যায় এরপরে আমাদের পরে যারা সমিতি হয়েছে তারাও দেখা যায় সদস্য সংখ্যা 150 হয়েছে, সেখান থেকে কমতে কমতে 50 জন বা 40 জন আছে, এবং পরবর্তীতে তাও থাকবে কি না এটারও একটা ভয় আছে। এর কারণ হলো তার অ্যামাউন্ট তৈরি হয়ে গেছে, এটা নেওয়ার প্রবণতা। আমরা যেহেতু নদী ভাঙ্গল এরিয়ার মানুষ, সাধারণত আমাদের উন্নয়ন, জীবন উন্নয়নে অনেক কষ্ট করতে হয়, এ কারণে টাকা জমা রাখার প্রবণতা আমাদের ভিতরে কম। এই আর এখন এই সমিতির একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি যে তারা চাঁদা নির্ধারণ করে নেয়, মোটামুটি যা দেওয়া হবে এটা ফিসাবিলিল্লাহ, আপনার ফেরত নেওয়ার কোনো প্রবণতা নাই, এটা একটি বেটার। মানে এই ধরনের সমিতিগুলো টেকার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে বাধাটা হলো আমরা যদি গোষ্ঠী কেন্দ্রিক মাতব্বর তৈরি করি, ঠিক আছে, দেখা যাচ্ছে আমি পাইকবাড়ি, আমি শিকদার, আমি তালুকদার, আমি ওর কথা শুনবো কেন, ঠিক আছে, ওরে সভাপতি মানার কোনো কারণই হয় না, ঠিক আছে, ও সভাপতি ওর যোগ্যই না, ঠিক আছে। এই প্রবণতাগুলো আমাদের ভিতরে আছে। আপনি যদি গোষ্ঠীর প্রভাব দেখান সেটা মাস্তানি হয়, ঠিক আছে, কিন্তু আপনি সমিতি হবে যোগ্যতার ভিত্তিতে। আপনারা যদি যোগ্যতার ভিত্তিতে পরিচালনা করতে পারেন, সভাপতি করবেন গণতান্ত্রিকভাবে এবং যোগ্যতার ভিত্তিতে, ইনশাল্লাহ এটা ভালো করবে। আমি চাচ্ছি এই মাটিতে আমাদের নারী টান আছে, আমাদের নারী এই মাটিতে পোতা, এবং আমাদের বেশিরভাগ মানুষের এই চিন্তাধারা হলো ঢাকা শহরে আমাদের কবর দেওয়ারও চিন্তা ভাবনা নাই, আমরা গ্রামে কবর দিতে চাই, আমরাই জানাজার অংশীদার, ঠিক আছে। সুতরাং আমরা চাই একটা স্ট্যান্ডার্ড সমিতি হোক, যেখানে আমাদের সমস্যা নিয়ে আলোচনা হবে, আমরা সমাধানের চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। সেশনে বক্তব্য দেওয়া হয়েছে স্যারকে নিয়ে, আর এখানে সময় অনেক স্বল্প, তো মানে খুব বেশি কিছু না, তবে আমার বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, আমরা যদি আমাদের শ্রদ্ধেয় কাকা শহীদুল্লাহ পাইকের যে 3 স এটাকে মনে রাখি, এবং এইমাত্র আক্তার যেটা শেয়ার করলো, আর এর সাথে আমরাও বিভিন্ন সংগঠন, উপজেলা, পঞ্চ ইউনিয়ন অনেকগুলোতে দেখেছি, অনেকগুলো আজকে নাই। মানে একটা জিনিস হচ্ছে 3 স্তরের আসলে নেতৃত্ব নিয়ে কাজ করতে হবে। কিছু অলংকার থাকবে কিছু লোকের মধ্যে, কিছু লোকের মধ্যে থাকবে ওই যে কাকার একটা সময়, মানে তারা তার বাচ্চা কাচ্চা, তার পরিবার, তারই এগুলো বাদ দিয়ে শুধু এটা নিয়েই থাকবে, এইটা একটা স্তর। আর অর্নামেন্টাল একটা স্তর, যে আমার দেখা গেছে সে সময় দিচ্ছে কিন্তু তাকে আমি অনুষ্ঠানে সামনে রাখতে পারছি না, সেক্ষেত্রে কিছু অর্নামেন্টাল কিছু লোক থাকবে। আর এর সাথে যেটা লাগবে, এই যে আজকে আমাদের হাতে টোকেন গিফট তুলে দিল, মানে আর্থিক সক্ষমতা আছে, আবার মনও আছে দেয়ার। শুধু আর্থিক সক্ষমতা আছে কিন্তু তার দেয়ার মন নাই, তাকে নিলে হবে না। আর্থিক সক্ষমতা আছে, তার দেয়ার ক্যাপাসিটিও আছে, এই 3টা ইকে চিন্তা করে আসলে আমি তেমন সংগঠনের সাথে জড়িত থাকতে পারি না, সময়ও দিতে পারি না। আমার অফিসের ছুটি থাকে রবিবার, আর যে কোনো প্রোগ্রাম হয় শুক্রবার, এই জন্য আমি আসতে পারি না। আর আজকেও যে আসছি, আমি ঢাকাতে একটা মিটিং ছিল, ওখান থেকে এখানে চলে আসছি, তাই তো এখানে আসছি। নাজিরপুরের 4 নং ওয়ার্ডের মানুষ, আমি যখন বাড়িতে যাই একদিন থাকি, তাও ভালো দেখাশোনা হয় না। তো আজকে এখানে সবাই দেখতে পেরে এটাও একটা আনন্দিত। তো এই সমিতির মাধ্যমে আমরা একে অপরের সমস্যা, একে অপরের সুযোগ সুবিধা যে যেটা সাহায্য করতে পারে, সেটা যদি আলোচনা করার সময় থাকে এবং আলোচনা করতে পারি, তাহলে আমি মনে করি যে একে অপরের হেল্প হবে। তো সেই আলোকে আমরা এটাকে আগে গিয়ে দেবো, এবং যারা যে পরামর্শ দিতে একটা কথা আছে, যে জাতি যত বড় শিক্ষিত সে জাতি যত উন্নত। এখন এই সংগঠনের একটা উদ্দেশ্য হচ্ছে যে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে আমরা বৃত্তি দেবো, এরকম একটা বিষয় এই উদ্দেশ্যে বলা। শুধুমাত্র ভালো রেজাল্ট নয়, আমরা চাই শিক্ষার মান উন্নয়ন হোক। নাজিরপুরে এর আগে আমরা যখন দেখতাম যে নাজিরপুর হাই স্কুলে যারা পড়তো তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পেত, কিন্তু ইদানিং যেমন গত বছর স্কুলের আমি যদি উল্লেখ করি যে স্কুলের ম্যানেজিং কমিটি যারা ছিলেন, আসলে কি মানে তারা শিক্ষার মান কতটুকু উন্নয়ন করতে পারছে। এখন আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা আছেন, যেহেতু আজকে সবাইকে বলতে পারছি, আপনারা নাজিরপুরের শিক্ষার মানটা নিয়ে একটু ভাবেন দয়া করে। অর্গানাইজেশন অনেক দূরে গাই যাবে। তো সবাইকে রিকোয়েস্ট, সুন্দরভাবে শুধুমাত্র একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা ভালো কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আত্মপ্রকাশ অনুষ্ঠানের মিলন মেলা সম্মানিত
ব্যক্তিবর্গ, সবাই আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। সময় যেহেতু কম, আমি বক্তব্য দেব না। আমি এই যে মাসুম কিছুক্ষণ একটা বক্তব্য দিছে যে মাদক বিরোধী একটা বিষয়, আমার মতামত হলো এই সংগঠনে যারা সদস্য আছে বা ভবিষ্যতে হবে, এদের ভিতরে মাদকের সাথে কারো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা নিজেদের ভিতরে একটা কমিটি করে নির্ধারণ করতে হবে। যদি এরকম কেউ দোষী থাকে তাকে এই সংগঠনে অন্তর্ভুক্ত করা যাবে না, যদি করা হয়ে থাকে তাকে বাদ দিতে হবে। এটা শুধু এখানে না, আমরা এখানে যারা ঢাকাতে বসবাস করছি, যারা নিয়মিত এলাকায় যাই বা যাব, তারা এলাকাতেও আমাদের এইখানকার এই প্রভাবটা ওখানে আমরা অ্যাপ্লাই করব, যাতে এই মাদক মুক্ত সংগঠন এবং মাদক মুক্ত নাজিরপুর বিশেষ করে 4 নং ওয়ার্ড হয়, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আস্তে আস্তে খা তোরা বেটা,
কাকা হালকা একটু কাকা হালকা একটু ডিস্টার্ব করলাম। তো দেখাইস তো হ্যাঁ মনে বেড়া পুলিশটা পাবো না লাস্টে। পরেরটা কন নাম বুঝলাম কে দেন পরেরটা কন নাম পয়সা দিয়ে দেন অটো না এটা লইছে ভাইয়া বেলা লইছে রাত 3টায় ফোন দেয় হাসান ভাই তুই কোন আবার কিছু করবি পরে সামনে দেয় খুব ভালো ছেলে একবারে 100% খুব ভালো একটা পিছে যা যেন একটা পিছে থাক জ্বলবে ওখানে থাকেন কত টাকা হয়েছে ভাই হয়েছে খালেদ মোহাম্মদ তৌহিদ আপনি এটা দিয়া আরেকটা নাম সময় দিছে সময় অনেক কিছু বের ভাই কারবা হাফিজুর রহমান মঈন ভাই আচ্ছা কি করে আছে ও বেটা হইছে সোহেল হোসেন সোহেল ভাই আমার মনে হয় কি মাছ কিনে দিলি ভালোই তখন মানে ফুটেজ নেওয়া যায় না ব্যানার হয় না সোহেল ভাইয়ের জন্য একটা জোরে করতালি হয়ে যাক কিন্তু আজকে আমাদের হাতে ওয়ার্কেটটা অবদান কি সোহেল ভাই না আমরা সবাই সোহেল ভাইয়ের এই সব থেকে লেদারের আইটেমগুলো পারচেজ করতে পারি পরামর্শ দিয়েছে ফেরে বলেন বিভিন্ন মিটিং এ অনেক পরামর্শ আছে না রফিকুল ইসলাম মিত্রা শাওন আমি সকলের তরফ থেকে শাহলম ভাইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এরপরে সদীপ হোসেন মিশেল ভাইয়া
ইয়াং গাই খুব ভালো। রাত 9টা কেস লেখা রয়েছে। রিক্সা বানা কেস নিয়ে দাঁড়ায় আছে ভাই, আমার তো মিটিং এ খুব ভালো। নাসির দিয়ে দেন, ভয় আছে তো। ঈশ্বর সুলতানা নাসির পক্ষে পক্ষে দিয়ে দেন। আবার কমিটি তিনজন মাঝখান দেন। একটা গিফট আছে, গিফট আমাদের আহ্বায়ক কমিটি। সেটটা পড়ে দিয়ে অবস্থা আমি তো বানা ঠিক করবো। তুই আর খাতার নিবি ক উনি চায় না, উনি চায় না। উনি চায়নাতে আছে, ফুল পরিচিত কিন্তু উনি এখানে কইতে পারে মাথা নেই বাবু কইতে পারে। বাবু দুইয়ের কথা বল একটু, বাবু দুইয়ের কথা বল, বাবু বলে অ্যারেঞ্জ করে দিয়েছে। বাবু দুইয়ের কথা বল। উনি কে ওটা পরিচয় দে। এসএসসি জিওডব্লিউ বাংলাদেশ, ওটার প্রায় 21,000 মেম্বার আছে। ওটার আমি হচ্ছে তথ্য সেবা ও বিদেশের মডারেটর, স্বামী হচ্ছে আমার স্পোর্টসের মডারেটর। আমি জানতাম না তখন নাজিরপুরে, পরে একটা আবহাওয়া একটা অনুষ্ঠান হচ্ছে, ওদিন জানতে পারি নাজিরপুরে। তখন থেকে বিভিন্ন কারণে সম্পর্ক, ওপর একটা আবাসিকের একটা ফ্যাক্টরি আছে কাকা, জমি সমাধানের জায়গাটা ছিল। 3-4 মিললে 3-4 মিললে তো 3-4 তো স্বামী খুবই ভালো মনে ছেলে, অল্প বয়সে আমাদের এই ব্যাচমেট কিন্তু অল্প বয়সে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ কি চাকরি বাকরি দিয়ে আগানো যায় না, ব্যবসার সামনে কিছু নেই।
আছে না রফিকুল ইসলাম মির্জা শাওন, আমি সকলের তরফ থেকে শাহলম ভাইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এরপরে সদীপ হোসেন মিশেল ভাইয়া, খুব ভালো রিক্সা বানা কেস নিয়ে দাঁড়ায় আছে ভাই, আমার তো মিটিং এ খুব ভালো। নাসির দিয়ে দেন, হয়ে গেছে তো। ঈশ্বর সুলতানা নাসির পক্ষে দিয়ে দেন। আবার কমিটি তিনজনের মাঝখানে দেন। একটা গিফট আছে। একজন টাকা সবাই একজন চাকরি থাকতো না, সিরিয়ালি একজন জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন। টাকাটা শোয়েব পক্ষে নেই গিফট রাখা যাবে না, টানবে কিনা শোয়েব পক্ষে নেই একসাথে। আচ্ছা বুন্ড পড়ে গেছে ভাই। জনাব ফখরুল আলম, জনাব মোহাম্মদ মকবরউদ্দিন খোকন, জনাব মোহাম্মদ আবু বকর রেজভী, জনাব মোহাম্মদ মিজান শিকদার উপস্থিত নাই, তার ছেলে আছে। ছেলে প্রান্ত নিয়ে যাও ভাইয়া, কোনো কিছু রেখো না। জনাব মোহাম্মদ জামাল হোসেন, জনাব মোহাম্মদ খোরশেদ আলম খোকন, জনাব মোহাম্মদ শওকত হোসেন,
জনাব মোহাম্মদ মেহেদী হাসান অলি। আমাদের সিনিয়র মধ্যে আমাদের সহকর্মী বুঝেছে আমি ধরছি আপনি ছবি আমি দিলে তুই ভুল দিলি তোরে কোনো সময় চাবি ওয়েবসাইটে তখন পাবি কি তোরা একজন তোর 8 টাকা সব একজন একজন যাইতে থাকতো না সিরিয়ালি একজন একজন জনাব মোহাম্মদ সরোয়ার হোসেন। টাকাটা শোয়েব পক্ষে নেই শোয়েব পক্ষে নেই গিফট রাখা যাবে না গিফট টানবে কিনা শোয়েব পক্ষে পক্ষে দে একসাথে আচ্ছা বুমটা পড়ে গেছে ভাই। জনাব ফখরুল আলম। জনাব মোহাম্মদ মকবরউদ্দিন খোকন। জনাব মোহাম্মদ আবুল বকর রেজভী। জনাব মোহাম্মদ মিজান শিকদার উপস্থিত নাই, তার ছেলে আছে। ছেলে প্রান্ত 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 নিয়ে যাও ভাইয়া কোনো কিছু রেখো না। জনাব মোহাম্মদ জামাল হোসেন। জনাব মোহাম্মদ খোরশেদ আলম খোকন। জনাব মোহাম্মদ শওকত হোসেন। জনাব মোহাম্মদ মেহেদী হাসান অলি। আমাদের সিনিয়র মধ্যে আমাদের সহকর্মী বুঝেছে আমি ধরছি আপনি ছবি আমি দিলে তুই ভুল দিলি তোরে কোনো সময় চাবি ওয়েবসাইটে তখন পাবি কি তোরা
বলছি যে আমরা প্রথমে সিলেকশনে যাব, এরপরে 2 বছর পরে আমাদের এই কমিটি 2 বছর পরে 24 মাস পরে আমরা নির্বাচনে যাব। হ্যাঁ, আর এই 24 মাসে যা পারফরমেন্স ভালো হবে, পরে যে প্রতিযোগিতা করবে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, যে কোনো পোস্টের জন্য যার পারফরমেন্স ভালো থাকবে, যার গ্রহণযোগ্যতা থাকবে, সেই হবে। এই জন্য আমরা ফার্স্ট টার্ম আমরা নির্বাচনে যেতে পারি না, এই জন্য সরি। যারা মিটিংয়ে যারা ছিল তাদের সকলে মোটামুটি 19। আমি এখন কামাল ভাইকে আমাদের কার্যকরী পরিষদের কমিটিটা ঘোষণা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের আহ্বায়ক, এই কমিটির আহ্বায়ক জামাল ভাইকে। না না পরে পরে উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউনাইটেড অফ নাজিরপুর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা সকলে সমবেত হয়েছি। এখানে আমি দুটোর সাথে কথা বলবো, আমরা এরকম পারবো না। আমাদের এই সংগঠনটা শুধু, আমি যেটা মনে করি, গতানুগতিক কোনো সমিতি না। সমিতি শব্দের অর্থ হইল যেখানে চাঁদা তুলবে, কিছু উন্নয়নমূলক কাজ করবে, কিছু নিজেদের উন্নয়ন করবে, সবকিছু মিলে। আর এটা হচ্ছে ওই সংগঠন যেখানে কোনো চাঁদা থাকবে না, যে এখানে আমরা বাণিজ্যিক ভাবে কিছু করবো না। জনসেবার জন্য আমরা একটা সংগঠন দাঁড় করাইছি। এই সংগঠনের কাজ হবে যে কোনো উন্নয়নমূলক সমাজের উন্নয়নমূলক, মানুষের উন্নয়নের জন্য, অসহায় মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য, কিংবা মেধাবী শিক্ষার্থীদের জন্য, দুস্থ রোগী আছে তাদের সেবা করার জন্য, এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এই সংগঠন বেরিয়েছে। এখানে মাসিক চাঁদা উঠাইয়া নিজেদের আখের গুছাবো, কিংবা আখের বড় করবো, বড় বাড়ি করবো, গাড়ি করবো, এ ধরনের চিন্তাধারা নাই। এখানে শুধু দেওয়ার জন্য আসবেন, নেওয়ার জন্য না। কথা একটা, এখানে আসবেন দিতে, নিতে না। আপনি হিসাব করবেন, যা দিলাম ওটা ঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি হয় না, না যা দিয়েছেন তা আমার জন্য পকেটে গেছে, এইটা আপনার লক্ষ্য রাখবেন। এখানে কেউ পকেট ভরার জন্য কেউ আসবে না, খাওয়ার কোনো প্রসেস এখানে থাকবে না। এজন্য এই সংগঠন মেধাবীদের জন্য, যারা শুধু দেওয়ার জন্য শ্রম দেবে, অর্থ দেবে, সময় দেবে, এই দেওয়ার জন্য আসবে, তারা এই সংগঠন আসতে পারবে। আমি আপনাদের খবর জানাবো, যারা এখানে কমিটিতে 2 বছর হয় নাই, এখানে ওরা পয়সা যারা 24 মাস শ্রম দিচ্ছে, তারাই 24 মাস অনলি। এখান থেকে আগামী 2 বছর কার্যক্রমের পরে তাদের পারফরমেন্সের উপরে পরবর্তী কমিটিতে আবার নির্বাচন হয় কি না হয় সেটা পরবর্তীতে দেখা যাবে। আজকে তারা যেটা দান করেছে, এই 43 আমি আপনাদের কাছে বলে শোনাচ্ছি। কার্যনির্বাহী কমিটির সদস্য 43 জন নিয়েছে। কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদি হাসান প্রান্ত। আচ্ছা ভাই একটু পরিচয় দাও, দাঁড়াও একটু সজীব হোসেন। হাত জাগাও, আছে হাত জাগাও। মোহাম্মদ সজীব হোসেন আছেন? মোহাম্মদ শফিকুল ইসলাম চলে গেছে মতো আমার বলে ভাইয়া নাই। মোহাম্মদ ওহিদুল জামান সজলবিদ্যা আছেন? দাঁড়াও একটু। আচ্ছা, মোহাম্মদ হাফিজুর রহমান মঈন। ওকে, আছে। মোহাম্মদ আক্তার হোসেন। হ্যাঁ, ধন্যবাদ। মোহাম্মদ সোহাইব হোসেন। সোহাইব, আচ্ছা, ধন্যবাদ। মোহাম্মদ ফাহাদ উদ্দিন তালুকদার। ধন্যবাদ। মোহাম্মদ মিজানুর রহমান মির্জা। ধন্যবাদ। মোহাম্মদ ইঞ্জিনিয়ার সানাউল হক। অসুস্থ। মোহাম্মদ জিয়াউর রহমান তালুকদার। অসুস্থ। এরপরে আসি মোহাম্মদ বেল্লাল হোসেন, উপ সম্পাদক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক। মোহাম্মদ বেল্লাল হোসেন। ওকে। মোহাম্মদ তরিকুল ইসলাম সুজন, উপ
উপসম্পাদক যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সুজন চলে গেছে। মোহাম্মদ এজাজুল হক বিপুল উপসম্পাদক আন্তর্জাতিক বিষয়। মোহাম্মদ বিপুল হোসেন রানী সহ ধর্ম বিষয়ক সম্পাদক। মোহাম্মদ সাইফুল ইসলাম রিয়াজ ধর্ম বিষয়ক সম্পাদক। মোহাম্মদ মাসুদ হোসেন সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক। মোহাম্মদ রফিকুল ইসলাম মির্জা শাওন ক্রীড়া বিষয়ক সম্পাদক। মোহাম্মদ রাব্বি হোসেন রাজু সহ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। মোহাম্মদ সাইফুল ইসলাম ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। মোহাম্মদ বিল্লাল হোসেন সহ শিক্ষা সংস্কৃতি গ্রন্থাগার বিষয়ক সম্পাদক। মোহাম্মদ তরিকুল ইসলাম জনি শিক্ষা সংস্কৃতি গ্রন্থাগার বিষয়ক সম্পাদক। একটা বিয়ার দাওয়াত আছে, তার এই জন্য আসতে পারে না, শালার বিয়া। তারপরে মোহাম্মদ জহিরুল আলম নীরব নিবিড় প্রচার প্রকাশনা সাহিত্য বিষয়ক সম্পাদক। মোহাম্মদ মারুফ হোসেন সহ প্রচার প্রকাশনা সাহিত্য বিষয়ক সম্পাদক। মারুফ হোসেনকে চলে গেছে, আসছিল। মোসাম্মদ ইশরাত সুলতানা নাসরিন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক। পড়ে দেন কাকা। মোহাম্মদ ফয়সাল সিকদার অর্থ বিষয়ক সম্পাদক। ধন্যবাদ। মোহাম্মদ তরিকুল ইসলাম শামীম সহ অর্থ বিষয়ক সম্পাদক। মোহাম্মদ সজীব হোসেন মিশেল দপ্তর বিষয়ক সম্পাদক। মোহাম্মদ মইনুল ইসলাম নীরব সহ দপ্তর বিষয়ক সম্পাদক। মোহাম্মদ শফিকুল ইসলাম সাজিদ মাহমুদ সাংগঠনিক সম্পাদক। একটা ব্লক আছে দাদা, ব্লকটা বলেন। আশিকুল আলম লিমন সাংগঠনিক সম্পাদক 2। ব্লক 1 ব্লক 2 ব্লক 1 ব্লক 2। আচ্ছা, মোহাম্মদ শফিকুল ইসলাম সাজিদ মাহমুদ উনি সাংগঠনিক সম্পাদক ব্লক 3, 4, 5 ও 6। আমাদের এই 4 নম্বর ওয়ার্ডকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। 7টা ইউনিট, হ্যাঁ, সেখানে উনি 4টা ইউনিটের সাংগঠনিক সম্পাদক। আমরা 5-7 35 জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মোহাম্মদ আশিকুল আলম লিমন সাংগঠনিক সম্পাদক 1, 2 ও 7 নম্বর ব্লকের 3 ব্লক। মোহাম্মদ শরীফুর রহমান সজল সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। মোহাম্মদ নাজমুল শামু সরকার যুগ্ম সাধারণ সম্পাদক। মোহাম্মদ আমিনুল ইসলাম বাবু যুগ্ম সাধারণ সম্পাদক। মোহাম্মদ সজল তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক। একবার আসি সভাপতি। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জলিল। পিছনে আপনার মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুদ সহ সভাপতি। খালেদ মোহাম্মদ তৌহিদ সহ সভাপতি। মোহাম্মদ শাহ আলম আকুল সহ সভাপতি। মোহাম্মদ মাসুম আকুল সহ সভাপতি। মেহেদি হাসান মধু তালুকদার সহ সভাপতি। ইফতেখার আলম শাওন সহ সভাপতি। মোহাম্মদ মাসুদ বিল্লাহ সহ সভাপতি। সহ সভাপতি হয়েছে 7 জন আর একজন সভাপতি 8 জন। সজল আমাদের
বলছে আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো। আপনারা এই সংগঠনকে আমাদের বড় ভাই একটি কথা বলছে, 3টি স নিয়ে সংগঠন পরিচালিত করতে হবে। আপনারা এই 3টি সয়ের দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে জনসেবার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। মানুষ যাতে আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে আরো সংগঠনের মধ্যে তৈরি হয় এই ধরনের কাজ করবে। দুনিয়ার এবং আখিরাত দুটো মিলেই আমাদের জীবন। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়, একদিন আমাদেরকে যেতে হবে। ভালো কাজ করবেন, ভালো মানুষ হয়ে যাবেন, মানুষ আপনাদেরকে ভালো পথে আল্লাহ এটা গ্রহণ করবে এবং এটা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ 5টা মিনিট থাকা 5টা মিনিট থাকা আমরা চাই 5টা মিনিট মুক্তির লক্ষ্যে কল্যাণমুখী কাজ করার জন্য আমরা সবাই খবরটা দিয়ে দেন সম্মিলিত হওয়াতে এই কাঞ্চনমালা ওয়ার্ডে সকল ভালো মধ্যে সুখে দুঃখে আমরা সম্মিলিত থাকবো। প্রত্যেকের সাথে ভাই সিটে সাথে কাজ করবেন। কেউ কারোর সাথে একটা পয়েন্ট বলে দিই, এটার মধ্যে আছে বলে দেন, একটা খালি পড়াই সবাই পড়বে, একটা পয়েন্ট সিগনেচার করে বলেন। সুশীল সমাজ গণার অবিলম্বিত বা মানব কল্যাণে অঙ্গীকারবদ্ধ স্থাপিত 1/2025 সমতৈক্য। আমি ইউনাইটেড অফ গাজীপুর অ্যাসোসিয়েশন ইউএসএ এর কার্যনির্বাহী পরিষদে নিযুক্ত হয়ে সর্বন্তকরণে শপথ করিতেছি যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য আদর্শকে সর্বোচ্চ সম্মান অত্যন্ত সহকারে অনুসরণ করব। এমনকি এই সংগঠনের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা সততা জবাবদিহিতা স্বচ্ছতার সঙ্গে পালন করতে বাধ্য করিব। কোন প্রকার রাগ অনুরাগ বিরাগ রাজনৈতিক প্রভাব ব্যক্তি স্বার্থ গোষ্ঠীগত স্বার্থে বশবর্তী হব না এবং ব্যক্তিগত সুবিধাবাদ প্রতিযোগিতা না করিয়া কেবলমাত্র সংগঠনের উন্নয়ন, সদস্যদের কল্যাণ, সমাজ সেবাকে অগ্রাধিকার দেব। পক্ষপাতিত্ব, দুর্নীতি, স্বজনপ্রীতি, অসত্য, কর্তব্য দায়িত্বে অবহেলা হইতে নিজেকে সর্বদা বিরত রাখিব। এমনকি সংগঠনের কোন তথ্য বা কার্যাবলী যাহা গোপন যা গোপন রাখার উপযুক্ত তাহা বাহিরে প্রকাশ করিব না। প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগঠনের নীতিমালা, ন্যায় বিধান ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেব এবং আমার দায়িত্ব পালনকালে সংগঠনের ভাবমূর্তি মর্যাদা অখণ্ড রাখিবার সর্বাত্মক চেষ্টা করিব। সবসময় জ্যেষ্ঠদের প্রতি সম্মান শ্রদ্ধা, বরিষ্ঠদের প্রতি স্নেহ মমতা এবং সহবাসীদের প্রতি ভালোবাসা, সহনশীলতা, সহযোগিতার মনোভাব বজায় রাখব। আল্লাহ এই মহান দায়িত্ব যথাযথভাবে পালনের শক্তি ও ক্ষমতা দান করুন। আমিন। সহকারে অনুসরণ করব। এমনকি এই সংগঠনের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা
জবাবদিহিতা স্বচ্ছতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর। কোন প্রকার রাগ অনুরাগ বিরাগ রাজনৈতিক প্রভাব ব্যক্তি স্বার্থ গোষ্ঠীগত স্বার্থের বশবর্তী হব না এবং ব্যক্তিগত সুবিধা বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। সোনা দানা মোহরের বদলে আসে না তো সে যে কারো দখলে। সোনা দানা মোহরের বদলে আসে না তো সে যে কারো দখলে। প্রাসাদ ছেড়ে আমি পথে তাই নামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। সবকিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না। সবকিছু অধিকারে আসে না, বিনা সুখে কারো মন হাসে না। সুখের খোঁজে আমি যেতে যেতে থামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি। পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি, বুঝিনি তো আমি।
বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয়ে কোনো বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন এই জগতে এমন লোক থাকে স্বপ্ন দেখতে নেই যাকে এই জগতে এমন লোক থাকে স্বপ্ন দেখতে নেই যাকে দুঃখের মূল্যতে যে কঠিন সত্য নেই কিনে বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয়ে কোনো বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন আমি সেই সে দলের একজন বুকে যার শুধু বঞ্চনা আমি সেই সে দলের একজন বুকে যার শুধু বঞ্চনা যে বর্ষার মেঘ পেরিয়ে আসে না আলো রাশি বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয় কোনো বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন বেশি কিছু আশা করা
নদীতে তুফানের কুল ভেঙে যায়, সহজেই তাকে দেখা যায়। মনেতে তুফানের বুক ভেঙে যায়, দেখানো নেই যে উপায়। নদীতে তুফানের কুল ভেঙে যায়, সহজেই তাকে দেখা যায়। মনেতে তুফান এলে বুক ভেঙে যায়, দেখানো নেই যে উপায়। ফুলেতে ফাগুন এলে ফোটে সে আগুন জেলে, ডালে ডালে পাতায় পাতায়। ফুলেতে ফাগুন এলে ফোটে সে আগুন জেলে, ডালে ডালে পাতায় পাতায়। মনেতে ফাগুন এলে মন জ্বলে যায়, দেখানো নেই যে উপায়। নদীতে তুফানের কুল ভেঙে যায়, সহজেই তাকে দেখা যায়। মনেতে তুফান এলে বুক ভেঙে যায়, দেখানো আকাশে চাঁদিনী আসে, আলোতে ভুবন ভাসে, দিকে দিকে সে আলো ছড়ায়। আকাশে চাঁদিনী আসে, আলোতে ভুবন ভাসে, দিকে দিকে সে আলো ছড়ায়। মনেতে চাঁদিনী এলে মন আলো পায়, দেখানো নেই যে উপায়। নদীতে তুফান এলে কুল ভেঙে যায়, সহজেই তাকে দেখা যায়। মনেতে তুফান এলে বুক ভেঙে যায়, দেখানো নেই যে উপায়। নদীতে তুফানের কুল ভেঙে যায়, সহজেই তাকে দেখা যায়। মনেতে তুফানের বুক ভেঙে যায়, দেখানো নেই যে উপায়। দেখানো নেই যে উপায়, দেখানো নেই যে উপায়। কত বেদনা দিলে
কত ব্যথাকে আবার কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড়, তোমাকে বোঝা বড়। কত বেদনা দিলে, কত ব্যথাকে আবার কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড় না, তোমাকে বোঝা বড় না। বুকে আঘাত দিয়ে চোখে জল ঝরিয়ে, বুকে আঘাত দিয়ে আবার একটু বলেন তো ভাই। চোখে জল ঝরিয়ে, সেই আঘাতে আবার নিজে কেঁদে জেগে, কত বেদনা দিলে, কত ব্যথাকে আবার কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড় না, তোমাকে বোঝা বড় না। এ যে কেমন খেলা, ভাবি সারাটি বেলা, এ যে কেমন খেলা, ভাবি সারাটি বেলা। আজকে বেনু ভাই, বন্ধু তো বেনু পাইতেছিলাম না। আমি সকলের তরফ থেকে শাহরুখ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এরপরে সদিবসের মিশন কত ব্যথাকে কাছে এসে ভোলালে, তোমাকে ইশরাক সুলতানা নাম কত বেদনা দিলে, আবার কমিটি কত মাঝখান কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড় না, তোমাকে বোঝা বড় না, তোমাকে বোঝা বড় না, তোমাকে বোঝা বড় না।
চোখে চোখ রেখে আমি সুরাপান করি, চোখে চোখ রেখে আমি সুরাপান করি, হাতে হাত রেখে আমি সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, চোখে চোখ রেখে আমি সুরাপান করি, হাতে হাত রেখে আমি সুরাপান করি। তৃষ্ণা বাড়িয়ে আমি সুরাপান করি, তৃষ্ণা বাড়িয়ে আমি সুরাপান করি, স্বপ্ন ছড়িয়ে দিতে সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, আমি সুরাপান করি। পান্থশালাতে আলো কমানো থাকে, পান্থশালা যে তাই আমাকে ডাকে। পান্থশালাতে আলো কমানো থাকে, পান্থশালা যে তাই আমাকে ডাকে। আলোর ঘরে দেখি ক্ষমাহীনা নারী, মনটায় আধারে সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, চোখে চোখ রেখে আমি সুরাপান করি, হাতে হাত রেখে আমি সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, আমি সুরাপান করি। তোমাকে যে বানিয়েছি নয়ন তারা, কিছুই দেখি না আমি তোমাকে ছাড়া। তোমাকে যে বানিয়েছি নয়ন তারা, কিছুই দেখি না আমি তোমাকে ছাড়া। বলো এই দিশা নিয়ে বাঁচি না মরি, বাঁচি মরি যাই হোক সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, চোখে চোখ রেখে আমি সুরাপান করি, হাতে হাত রেখে আমি সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, আমি সুরাপান করি। কিছু লোক আছে যারা যত বিয়াসী, পরকে কৃষিত করে তারও যে বেশি। কিছু লোক আছে যারা যত বিয়াসী, পরকে কৃষিত করে তারও যে বেশি। নদীর তৃষায় জানি মেঘ যাবে ঝরি, মেঘটি আসি বলে সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, চোখে চোখ রেখে আমি সুরাপান করি, হাতে হাত রেখে আমি সুরাপান করি। তৃষ্ণা বাড়িয়ে আমি সুরাপান করি, তৃষ্ণা বাড়িয়ে আমি সুরাপান করি, স্বপ্ন ছড়িয়ে দিতে সুরাপান করি। চোখে চোখ রেখে আমি সুরাপান করি, আমি
তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে এ ভাঙলো বুকের আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে। ভরা যৌবনে সাজাতে তোমাকে 16টি ফাগুন লেগে গেছে। তোমার অতরূপ ধরে রাখতে, তোমার অতরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা কলা দেখতে দেখতে এ ভাঙলো বুকের আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। আমি যেমন তোমারই ছিলাম তেমন তোমারই আছি। তুমি আয়নাকে কষ্ট করো, তুমি আয়নাকে কষ্ট করো, শুনে নাও কি বলে আয়না। তোমার চুল বাঁধা দেখতে দেখতে, তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। তোমার ছলা কলা দেখতে দেখতে, তোমার ছলা